25শে এপ্রিল 1989। আজ আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি, বিয়ের সিদ্ধান্ত। আর সেটা এমন একজনের সঙ্গে যাকে কয়েকদিন আগেও আমি সবচেয়ে অপছন্দ করতাম। কলেজে ওর সাথে আমার কখনো বনিবনা হয়নি, যদিও সবসময় যুক্তি দিয়ে কথা বলতো, কিন্তু আজকে প্রথমবারের মতো ওর কথা আমাকে ভাবতে বাধ্য করেছে। আজ যখন আবরার স্যারের বাড়িতে গেলাম, তখন আমার কল্পনাতেও ছিল না যে সেখানে ওর সঙ্গে দেখা হবে এবং স্যার এমন বিষয়ে আমার সঙ্গে কথা বলবেন। এই আশা করিনি। প্রথমে চমকে গিয়েছিলাম যখন কাজের লোক আমাকে লাউজে বসিয়ে বলল যে সে স্যারকে জানিয়ে আসছে। আগে সে আমাকে সরাসরি স্টাডি রুমে নিয়ে যেত। কিছুক্ষণ পর কাজের লোক এসে স্টাডি রুমে নিয়ে গেল। স্টাডি রুমে ঢোকার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারলাম যে জারুন সেখানে আছে। কলেজ থেকে এখন পর্যন্ত ও সবসময় একই পারফিউম ব্যবহার করে এসেছে এবং তখনও স্টাডি রুমে সেই পারফিউমের সুবাস ছড়াচ্ছিল, কিন্তু ওকে সেখানে দেখতে পেলাম না। তারপর টেবিলের ওপর রাখা গাড়ির চাবি রিংটা দেখেই বুঝে গেলাম এটা ওর, কারণ ও যখন আমার অফিসে গিয়েছিল তখন ঠিক এই একই চাবির রিং আমার ডেস্কে রেখেছিল। টেবিলে 2 কাপ কফি রাখা ছিল, একটা স্যারের সামনে আর একটি বিপরীত দিকে থাকা চেয়ারে। আধ খাওয়া কফির কাপটা এটি নিশ্চিত করছিল যে জারুন সেখানে ছিল। স্যার নিশ্চয়ই কাজের লোকে বলেছিলেন আমাকে লাউজে বসাতে, যাতে আমি এলে জারুনকে অন্যত্র সরিয়ে দেওয়া যায়। পরে আমি অনুমান করেছিলাম ও কোথাও থাকতে পারে, এবং সত্যি স্টাডির পাশে থাকা রুমেই ও ছিল। যখন স্যার ওর প্রস্তাব সম্পর্কে কথা বলা শুরু করলো, তখন আমি বুঝতে পারলাম এত সব নাটক কেন হচ্ছে। স্যারের কথা আমাকে কোনোভাবে প্রভাবিত করতে পারেনি। আমি তার আন্তরিকতার প্রতি সন্দেহ করি না, তবে এটাও জানি যে তিনি জারুনকে খুব ভালোবাসেন এবং শুধুমাত্র ওর জন্যই আমাকে বোঝানোর চেষ্টা করছেন। আমি জানতাম জারুন আমাদের কথাগুলো শুনছে, তাই আমি খুব স্পষ্টভাবে আমার ধারণা চিন্তা প্রকাশ করেছি। কিন্তু যখন ও নিজে এসে কথা বলতে শুরু করলো, আমি বিস্মিত হয়ে গেলাম। ও খুবই গম্ভীর ছিল, আর ওর কথায় আমি কোনো ছলচাতুরি দেখতে পাইনি। ও ঠিকই বলেছে, যাকে আমি বিয়ে করব তার পরিপূর্ণ নিষ্কলুষ হওয়ার প্রয়োজন নেই। আর আমি কিভাবে বা এত ভাগ্যবান হতে পারি? যদি তবে এমন হবে, তাহলে জারুনের মধ্যে কী সমস্যা? এ যুগে কেউ পরিপূর্ণ নৈতিক বা ধর্মনিষ্ঠ নয়, তাই ওর কথায় বিশ্বাস করাই উত্তম। বিয়ে তো স্বাভাবিকভাবেই এক ধরনের জুয়া, তাই আমি সিদ্ধান্ত নিলাম এই জুয়া আমি জারুনের সাথেই খেলব। ও চলে যাওয়ার পর স্যার আমাকে ওর সম্পর্কে অনেক নিশ্চয়তা দিয়েছেন, তবে সেসব না দিলেও আমি নিজের ইচ্ছায় সম্মতি দিতাম। কিছুক্ষণ আগে ও ধন্যবাদ জানাতে ফোন করেছিল, হয়তো কিছু বলতে চেয়েছিল, কিন্তু হঠাৎ করে ওর সঙ্গে আমার বিরক্তি বেড়ে গেল, তাই ফোন বন্ধ করে রেখেছি। আমি সেই ধরনের মানুষ নই যাদের ওপর সবসময় খোদার রহমতের ছায়া থাকে। যদি এই সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়, তবে আমার জন্য নতুন কিছু হবে না। পরীক্ষা আর কষ্টের সঙ্গে জীবন চালিয়ে যেতে আমি অভ্যস্ত। 6 অক্টোবর 1989, রাত 11টা বাজে। এই মুহূর্তে আমি রাগে ফেটে পড়ছি। বুঝতে পারছি না কাশ্যপ আসলে নিজেকে কি ভাবে। ওর জীবনে এমন কি অপমান বা দুঃখ জমে আছে যে সবসময় এমন তিক্ত আর কঠোর আচরণ করে? মাঝে মাঝে মনে হয় ও যেন স্বাভাবিক নেই। অথচ ওর জন্য আজ ফয়সালাবাদ গিয়েছিলাম, কিন্তু ওর আচরণ এতটাই রূঢ় ছিল যে ভাষায় প্রকাশ করা কঠিন। মনে হলো আগের মতোই একগুঁয়ে আর অবাধ্য রয়ে গেছে। আজ আমি যখন ওর অফিসে গেলাম, আশা করিনি এবারও ও আগের মতো আচরণ করবে। রিসেপশন থেকে কার্ড পাঠানোর পর বেশিক্ষণ বসতে হয়নি, যদিও ওর পিয়ের চোখ মুখে স্পষ্ট আতঙ্ক ছিল। নিশ্চয়ই আগের ঘটনার স্মৃতি তার মাথায় ঘুরছে। বসুন। আমি ভিতরে ঢুকতেই কাশ্যপ ঠান্ডা গলায় বলল, বলুন এবার কি দরকার? আমি বসতেই প্রশ্নটা ছুড়ে দিল। ওর এই ভঙ্গি আমাকে অবাক করলো।
বললাম, আমার আর কি দরকার থাকতে পারে? এমনভাবে কথা বলছো যেন আমায় চিনোই না, যেন প্রথমবার দেখছো। ও নির্লিপ্ত জবাব দিল, এটা অফিস, এখানে যারা আসে কাজ নিয়ে আসে। তাহলে এটাই ভেবে নাও তোমার সঙ্গে আমার কাজ আছে। আসলে এক কনফারেন্সে লাহোরে এসেছিলাম, ভাবলাম ফয়সালাবাদে এসে তোমার সঙ্গে দেখা করে যাই। ঠিক আছে, দেখা হয়ে গেছে, এখন যেতে পারো। ওর সুর বরফ ঠান্ডা। আমি তখন হাসি খুশি মেজাজে বললাম, আমি তো কাল সকালে ফিরবো, আজ রাতে আরিফের বাসায় থাকবো। তুমি কাজ শেষ করো, তারপর চলো কোথাও বসি, একটু ড্রাইভে যাই। তবে তার আগে তোমার হাতে বানানো এক কাপ চা চাই, কারণ লাহোর থেকে সোজা তোমার কাছে চলে এসেছি না খেয়ে দে। চা চাইলে ভিজিটর রুমে গিয়ে বসো, আমি পিএকে বলে দিচ্ছি। কিন্তু লাঞ্চ বা ড্রাইভের প্রশ্নই ওঠে না। তুমি এটা ভেবেছো কিভাবে যে আমি তোমার অফার মেনে নিয়ে তোমার সঙ্গে বেরিয়ে পড়ব? আমার হাতে তোমার নামের আংটি আছে বটে, কিন্তু সেটা আমাকে তোমার সঙ্গে ঘোরাঘুরি করার বৈধতা দেয়নি। ধন্যবাদ আমাকে দেখতে আসার জন্য, কিন্তু অনুরোধ থাকবে, এরকম কষ্ট আর করো না। এখানে মানুষ আমাকে সম্মান করে, আমি চাই সেটা থাকুক। ওর কথা শুনে আমি রাগে ফেটে পড়লাম। বললাম, তুমি অন্যায় করছো। এর অফিসে এর আগেও আমাকে অপমানিত করেছিলে তুমি, তখন সহ্য করেছি, কিন্তু আর নয়। তোমার চোখে আমি এতটা অবিশ্বাস্যযোগ্য? আমার সঙ্গে কথাও বলতে চাও না, আর আমি বোকা হয়ে ঘুরে বেড়াই শুধু তোমার ভুল ধারণা ভাঙানোর জন্য। আমি কোনো অকর্মণ্য বা আড্ডাবাজ নই। তুমিও ব্যস্ত, আমিও হয়তো তার চেয়ে বেশি ব্যস্ত, তবুও সময় বের করে এসেছি। আর তুমি আমার সঙ্গে এমন আচরণ করছো যেন আমি একটা বোঝা। এটা আর সহ্য করা যায় না, কেননা আমি এমন ব্যবহারে অভ্যস্ত নই। তুমি যদি আমার সঙ্গে থাকতে চাও, তোমাকে বদলাতে হবে, নইলে নিজের ক্ষতি করবে। কথা বলে আমি এক ঝটকায় দরজা খুলে আরিফের বাসায় ফিরে গেলাম। রাতের খাবার শেষে শুয়েছিলাম, তখন আরিফ ডেকে বলল, তোমার বাগদত্তা মানে আমাদের এসি কাশফ মর্তজা ফোন করেছে। এখানে কথা বলবে নাকি নিজের ঘরে নিয়ে যাবে? আমার পরামর্শ, ভালো হবে ফোনটা তুমি তোমার ঘরে নিয়ে যাও, কারণ তুমি হয়তো আমার সামনে কথা বলতে লজ্জা পাবে। আর যদি লজ্জা নাও পাও, আমি কিন্তু ঠিকই লজ্জা পাবো। তখন মজা করার মতো মেজাজ আমার ছিল না। চুপচাপ ফোন নিয়ে ঢুকে পড়লাম ঘরে। হয়তো কাশফ ক্ষমা চাইতে ফোন করেছে। ভাবনাটা আমাকে কিছুটা স্বস্তি দিল। কিন্তু ওর প্রথম কথা ছিল, দেখো জারুন, অফিসে আমি বেশি কথা বলতে চাইনি, তাই তোমাকে আটকাইনি। তবে কিছু বিষয় পরিষ্কার করা দরকার। আমি ভুল বোঝাবুঝি দূর করতে চাই। বিয়ের আগে আমি কোনো ঘোরাঘুরি বা আড্ডায় যেতে পারবো না, এসব আমার সাধ্যের বাইরে। আমি চাই না কাল কোনো লোকাল পত্রিকায় ছাপা হোক অ্যাসিস্ট্যান্ট কমিশনার তার বাগদত্তার সঙ্গে। সবাই তো জানে না তুমি আমার বাগদত্তা। আমি আমার ক্যারিয়ার ঝুঁকিতে ফেলতে পারবো না। আর যদি এমন চাপ নাও থাকতো, তবুও আমি হোটেলে বসা বা ঘোরাঘুরি করতাম না। যেসব বিষয়কে অন্যদের জন্য খারাপ মনে করি, সেসব নিজে কিভাবে করব? আর একটা বিষয়, আমার অনেক অভ্যাস তোমার অপছন্দের, আর অপছন্দেরই থাকবে। তাই বলছি, বিয়ের সিদ্ধান্তটা আবার ভেবে দেখো। যদি তুমি এই সম্পর্ক ভাঙতে চাও, আমার কোনো দুঃখ থাকবে না, আমি জিনিসপত্র ফিরিয়ে দেব। ওর এই কথায় আমার সব আশা ভেঙে গেল। আমি বললাম, কাশফ, তুমি এতটাই রক্ষণশীল, এতটাই সংকীর্ণ, তুমি কি এ যুগের মেয়ে? প্রতিদিন পুরুষ সহকর্মীদের সঙ্গে কাজ করো, অথচ নিজের বাগদত্তার সঙ্গে লাঞ্চ তো দূরের কথা, একটু দেখা করতেও চাও না? ও গর্বের সঙ্গে উত্তর দিল, হ্যাঁ, আমি রক্ষণশীল এবং এতে আমার গর্ব হয়। আমি রাগ সামলাতে না পেরে বললাম, তাহলে তুমি আসলে কি চাও আমার থেকে? ও শান্তভাবে বলল, আমি চাই তুমি এই বাগদানের ব্যাপারে আবারও ভেবে দেখো। তুমি যদি ভাঙতে চাও, আমি মোটেও কষ্ট পাবো না। আমি গর্জে উঠলাম, তুমি ইতোমধ্যে 2 বার এই সম্পর্ক ভাঙতে বলেছ। তোমার কাছে কি সম্পর্ক ভাঙা এতই সহজ? যাই হোক, আমি বলে দিচ্ছি,
আগামী মাসেই আমি তোমাকে বিয়ে করতে চাই। এই সপ্তাহে আমার মম ড্যাডকে তোমার বাড়িতে পাঠাবো তারিখ ঠিক করতে। আর কোনো অজুহাত শুনবো না। এই প্রথমবার ওর কণ্ঠে উৎকণ্ঠা টের পেলাম। এত তাড়াহুড়ো করে কিভাবে বিয়ে সম্ভব? আমি এখনও প্রস্তুত নই। আমি বললাম, আমি তো কালই বিয়ে করছি না। তোমার হাতে যথেষ্ট সময় আছে, চাইলে কিছু গহনা জামা কাপড় তৈরি করতে পারো। তবে যদি এজন্য বেশি সময় চাও যে পণ সাজাতে হবে, ভুলে যাও। আমার কোনো কিছুর দরকার নেই, যা দরকারি সব আমার কাছে আছে। আজ ইসলামাবাদে পোস্টেড, কাল হয়তো বিদেশে চলে যাব। জিনিসপত্র বয়ে বেড়ানোর দরকার নেই। শুধু তোমার বাবা মাকে বলো। আর কোনো উত্তর শোনার সুযোগ না দিয়ে ফোন কেটে দিলাম। আমার ভেতরে রাগ দাউ দাউ করে জ্বলছে। কাশ্যপ যদি আমার সঙ্গে থাকতে চায়, তবে ওর নিজেকে বদলাতে হবে। যতটুকু আমি চাই ঠিক ততটুকু, নইলে পরিমাণ খুব খারাপ হবে। বিয়ের পর ওর কোনো ভুল আমি ক্ষমা করব না। 9 নভেম্বর 1989। শেষমেশ আজ কাশ্যপকে পেয়ে গেলাম। আর আজ আমাদের বিয়ের 3 দিন পেরিয়ে গেছে। ও এখন নিজের বাড়িতে, আর আমি বসে ডায়েরি লিখছি। অসংখ্য কথা জমে আছে ভেতরে, লিখে ফেলার প্রয়োজন বোধ করছি। কারণ মাত্র 3 দিন আগে আমি জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ে পা রেখেছি। কলেজে প্রথম যেদিন ওকে দেখেছিলাম, কল্পনাতেও আসেনি সেই সাধারণ চেহারার মেয়েটির প্রতি একদিন আমি এমন উন্মাদনা অনুভব করব। এমনকি ওকে বিয়েও করব। বিয়ের আনুষ্ঠানিকতার ভিড়ে আমি ওকে ভালো করে দেখতেই পারিনি। কিন্তু বাড়িতে আসার পর যখন প্রথমবার চোখ মেললাম, ওকে যেন অন্য এক রূপে দেখলাম, অপরূপা। আমি অনেকক্ষণ চেয়ে রইলাম, চোখ ফেরাতে পারছিলাম না। হয়তো এই প্রথম ওকে সাজানো গোছানো দেখলাম বলে এমন মনে হচ্ছিল। রাতের বেলায় যখন ঘরে ঢুকলাম, ও নববধূর ভঙ্গিতে বিছানায় বসেছিল। এক অদ্ভুত আনন্দে ভরে উঠল মন। হয়তো একটু অহংকার তৃপ্তিও মিশেছিল সেখানে। আমি সরাসরি ওর কাছে না গিয়ে ড্রেসিং রুমে চলে গেলাম। পোশাক পাল্টে বেরিয়ে এলাম। তখনও ও একইভাবে বসে আছে। হঠাৎ করেই মনে হলো, কি অনুভব করছে ও? যে মেয়ে কখনো আমাকে নিজের সামনে কথা বলতে দিত না, আজ সে নিশ্চুপ বসে আছে মাথা নিচু করে। আমি এয়ার ফ্রেশনার ছিটালাম। আলমারি থেকে সুগন্ধি নিয়ে শরীরে মাখলাম। ফ্রিজ থেকে চকলেট আর পেপসির ক্যান বের করে আরাম করে খেলাম। সোফায় বসে আমি ওকে দেখছিলাম। ওর মুখ ঢাকা থাকায় কোনো অভিব্যক্তি বোঝা যাচ্ছিল না, তবু মনে হচ্ছিল নিশ্চয়ই ভেতরে ভেতরে আমাকে গালাগাল করছে। আর এখন ভাবলে হাসি পায়। নভেম্বরের মাঝরাতে বরফ ঠান্ডা পেপসি খাওয়া কতটা বোকামি ছিল। আসল উদ্দেশ্য ছিল ওকে অপেক্ষায় রাখা। চকলেট শেষ করে দাঁত মেজে তারপর বিছানায় বসলাম। আলতো করে ওর মুখের ঘোমটাটা সরিয়ে দিলাম। জীবনের প্রথমবার ও আমার এতটা কাছাকাছি বসে আছে। 2 হাত নামিয়ে রাখা, চোখ নিচু, ভীষণ সুন্দর লাগছিল ওকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম, যদি আমি সত্যি অহংকারী হতাম, তাহলে আজ তোমার সঙ্গে অন্য রকম ব্যবহার করতাম। ভাগ্য ভালো আমি সেরকম নই। ও কোনো উত্তর দিল না। আমি পাশে থাকা টেবিলের ড্রয়ার থেকে একটা হীরের আংটি বের করলাম। হাত দাও। ও নিজের হাত বাড়িয়ে দিল। ওর হাত কাঁপছিল। অজান্তেই ওর প্রতি আমার মায়া জেগে উঠল। যে মেয়ে এতদিন আমাকে ভয় দেখিয়ে রাখত, আজ সে যেন ভয়ে কুঁকড়ে গেছে। আংটিটি পরিয়ে ওর হাত টেনে নিতে চাইল, কিন্তু আমি ধরেই রাখলাম। এখানে এসে কেমন লাগছে? আমি মৃদু হেসে বললাম। কিন্তু ও চুপ রইল। কিছু বলবে না? আমার দিকে একবারও দেখবে না? সব ঠিক আছে তো? আমি ওকে একটু খোঁচা দিলাম। অন্য হাতটা যদি টেনে নিই, তবুও কিছু বলবে না? কথার জবাব না দিয়ে ও শুধু অন্য হাতটা সরিয়ে নিল পেছনে। আমি হেসে উঠলাম। ওর সেই বিভ্রান্তি আমাকে আনন্দ দিচ্ছিল। নরম স্বরে বললাম, তুমি নিশ্চয়ই ক্লান্ত, পোশাক বদলে নাও।
ও ড্রেসিং রুম থেকে বেরিয়ে এলো নাইট ড্রেসে। বিছানায় বসতে আমি বললাম, কাশফ, আগে তুমি আমাকে ভালোবাসতে না, এখন কি পারবে? একটু নীরব থাকার পর ও উত্তর দিল, ওর এই একটি শব্দ যেন আমার ভেতরে সব ক্ষোভ, সব অপমান ধুয়ে দিল। আগে কখনো এতটা তৃপ্তি আর শান্তি পাইনি। আমি ওকে উচ্ছ্বাস নিয়ে ভালোবাসার কথা বলতে লাগলাম, আর ও তখনও আগের মতোই শান্ত, গভীর, লাজুক। সকালে ঘুম ভাঙতে দেখলাম ও জানালার সামনে দাঁড়িয়ে। আমি এগিয়ে গিয়ে আলতো করে ওর চুলে হাত বুলিয়ে বললাম, গুড মর্নিং। ও মৃদু উত্তর দিল, মর্নিং। তুমি কি প্রতিদিনই এত ভোরে ওঠো? হ্যাঁ। ও এখনও আমার দিকে তাকায়নি। আমি কাঁধে হাত রেখে বললাম, কাশফ, অন্তত একবার আমার দিকে তাকাও। এক রাতের নববধূর কাছে বাইরের দৃশ্য এতটাই আকর্ষণীয় হতে পারে যতটা হওয়া উচিত তার নতুন স্বামী। তারপর আমি ওর কাঁধে হাত রেখে ওকে নিজের দিকে ঘুরিয়ে নিলাম। জিজ্ঞেস করলাম, মিউজিক শোনো? হ্যাঁ, অল্প কিছু শুনি। কথা বলার সময় লজ্জায় ও মুখ লুকাচ্ছিল। ওর এইসব পরিবর্তনে আমি অবাক হচ্ছিলাম। আচ্ছা, তাহলে এই রেকর্ড শোনো, আমি অল্প কিছুক্ষণের মধ্যেই আসছি। আমি রেকর্ড চালিয়ে দিয়ে বাথরুমে গেলাম। আধা ঘন্টা পর ফিরে এসে দেখি ও সোফায় বসে আছে। আমরা একসঙ্গে নাস্তা করলাম। আমার কথায় কথায় ও মুচকি মুচকি হাসছিল। খুব বেশি কথা বলল না, কিন্তু ওর সামান্য হাসি আমার কাছে যথেষ্ট ছিল। 11টার দিকে ভাবি আর সারার সঙ্গে ও বিউটি পার্লারে চলে গেল। একেবারে রাতে আবার দেখলাম ওকে, প্রশান্ত, হাসি খুশি। উসামা আর ফারুকের খুনসুটিতে ও মৃদু হাসছিল, আর আমি সেই হাসিতে অস্থির হয়ে পড়ছিলাম। আজ সকালে ও নিজের বাড়ি চলে গেছে। এখন আমি যখন ডায়েরি লিখছি, চারপাশে প্রবল শূন্যতা অনুভব করছি। ভাবিনি মাত্র 2 রাতেই এতটা বদলে দিতে পারে আমাকে। মনে হচ্ছে আমার ঘরের সবচেয়ে মূল্যবান জিনিসটা নেই। আমি ওকে ভীষণ মিস করছি। কিছুক্ষণ পরে হয়তো ফোন দেব। কাছে যেতে পারছি না, কিন্তু অন্তত কথা তো বলতে পারবো। 9 নভেম্বর 1989। আমার বিয়ে হয়ে গেছে। জীবনে শুরু করেছি নতুন এক পথ চলা। গত 3 দিন ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন। আমি জানি সামনে আসা প্রতিটি দিন কেবল সুখকর নিয়ে আসবে না, কিন্তু ভবিষ্যতের চিন্তা পরে করা যাবে। আপাতত আমি চাই অল্প কিছু দিনের আনন্দ আঁকড়ে ধরে বাঁচতে। বিয়ের দিন পর্যন্ত আমি ভীষণ অস্থির ছিলাম। কিছুই ভালো লাগছিল না। যখন জারুনের পক্ষ থেকে আনা গহনা আর বিয়ের পোশাক ঘরে এলো, মনে হচ্ছিল সব পুড়িয়ে ফেলি। আমার কাজিন আর বান্ধবীরা উচ্ছ্বসিত হয়ে প্রশংসা করতে লাগলো। তাদের চোখে আমি ভাগ্যবতী, অথচ তারা বুঝতেই পারছিল না আমার ভেতরে কতটা অশান্তি জমে আছে। আমার কাছে এই গহনাগুলো গলার ফাঁসের মতো লাগছিল। যখন আমাকে জারুনের ঘরে নেওয়া হলো, মনে হচ্ছিল আমার স্নায়ু ভেঙে পড়বে। প্রথমে ও আমাকে কিছুটা উপেক্ষা করলো, আর তাতেই মনে হচ্ছিল আমার সব আশঙ্কা সত্যি। কিন্তু পরে বুঝলাম, আমি যেমন ভেবেছিলাম আসলে ও তেমন কিছুই নয়। ওর আচরণ ছিল একদম স্বাভাবিক। হঠাৎ ও জিজ্ঞেস করলো, তুমি কি আমাকে ভালোবাসবে? আমি শুধু বললাম হ্যাঁ। এতেই ওর চোখে যে ঝিলিক দেখলাম, আমি বিস্মিত হয়ে গেলাম। এটা হয়তো সত্যি ভালোবাসা ছিল। সকালে ভোরেই ঘুম ভাঙলো আমার। চোখ খুলে চারপাশে তাকাতেই রাতের সব কথা মনে পড়ল। জারুন আমার পাশে শান্তিতে ঘুমোচ্ছিল। কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম। ঘরে হালকা আলো, সেই আলোয় ওকে খুব সুন্দর লাগছিল। তারপর গোসল ছেড়ে ছাদে গেলাম। আকাশ ঘন মেঘে ঢাকা। ঠান্ডা বাতাসে কাঁপতে লাগলাম। আবার ভেতরে ফিরে এলাম। জানালার পাশে দাঁড়িয়ে লনের দিকে তাকিয়ে রইলাম। টের পেলাম না কখনো জেগে উঠল। তখনও ওর আচরণ ছিল আমার প্রতি অদ্ভুত রকমের কোমল। কয়েকদিন ধরে যে ভয় আমাকে ঘিরে ধরেছিল, সেটা মিইয়ে গেল। ওয়ালিমার রাতে আমি অনেকটা নিশ্চিত বোধ করছিলাম। কাজিনরা বলেছিল,
তোকে আজকে গতকালের চেয়ে বেশি সুন্দর লাগছে। আমি জানি কারণটা সহজ। গতকাল আমি ভয়ে শুকনো ফুলের মতো ছিলাম, আজ ভেতরে শান্তি আছে, তাই ফ্রেশ লাগছিল। ডিনারের পর ছিল একটা মিউজিক প্রোগ্রাম। রাত প্রায় দুটোই হোটেল থেকে ফিরলাম। সারা আমার সঙ্গে ছিল, আর জারুন থেকে গেল অতিথিদের বিদায় জানাতে। বাসায় ফিরে সারাই আমার সব প্যাকিং সামলালো, ঘর গুছিয়ে দিল, বসে আড্ডা দিল। তারপর যখন জারুন এলো, সারা বিদায় নিল। জারুন তখন বলল, আমার পরিবারে আমার সবচেয়ে কাছের মানুষ আমার বোন। এই যে ও এখন তোমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, তার কারণ তুমি আমার প্রিয় মানুষ, আর ও আমার সঙ্গে জড়িত সব কিছুকেই ভালোবাসে। ওর কণ্ঠে বোনের জন্য এক রাশ মমতা ভেসে উঠল। একটু পরেই ও হঠাৎ বলল, তোমাকে খুব সুন্দর লাগছে। ওর সেই কণ্ঠস্বর আর অচেনা লাগেনি। ওর হাতের উষ্ণতা, ছোঁয়া, মনোযোগ সব কিছু ভালো লাগছিল, কারণ ওই আমার জীবনের প্রথম পুরুষ। ও আমার হাতে চুমু খাচ্ছিল, আর আমি ভাবছিলাম, এ ভালোবাসা কি স্বপ্ন নাকি বাস্তব? আজ সকালে আসমা আর আজহারের সঙ্গে আমি বাবার বাড়িতে চলে এসেছি। জারুন আগে জানিয়েছিল ওদের পরিবারের বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে থাকার কোনো রীতি নেই, তাই ও আসেনি। আমিও জোর করিনি। কিছুক্ষণ আগে জারুন ফোন করলো, কেমন আছো? ভালো আছি। এরপর ও অনেকক্ষণ গল্প করলো। শেষে আমি ফোন রাখতে বললাম, না হলে হয়তো কথা বলতে বলতে রাত কাটিয়ে দিত। ওদের বাড়িতে ছিলাম মাত্র 2 দিন, অথচ এই অল্প সময়ের ব্যবধানে আজ নিজের ঘরকে অচেনা লাগছে। মনে হয় বিয়ের পর সবারই এমন হয়। আমি হয়তো অন্যদের চেয়ে আলাদা নই। 30শে ডিসেম্বর 1989। গতকাল জারুন আমাকে গুজরাটে নামিয়ে গেছে। 2 দিন আগেই আমরা লন্ডন থেকে ফিরেছি। গত 1 মাস এত ব্যস্ত কেটেছে যে চাইলেও ডায়েরি লিখতে পারিনি। এখন যখন একটু ফুরসত মিলেছে, বুঝতে পারছি না কোত্থেকে শুরু করব, কি লিখব আর কি বাদ দেব। গতকাল যখন ও আমাকে বাড়ি পৌঁছে দিচ্ছিল, গাড়ি চালাতে চালাতে হঠাৎ বলল, কাশফ, তোমার জন্য একটা খুশির খবর আছে। তোমার বদলি স্ট্যাবলিশমেন্ট ডিভিশনে করা হয়েছে। এখন তুমি ফেডারেল গভর্নমেন্টে কাজ করবে, মানে তুমি ইসলামাবাদে কাজ করবে। আমি চাই তুমি সব সময় আমার সাথে থাকো। ওর কথায় কিছুটা অবাক হয়ে গিয়েছিলাম। হানিমুনের পুরোটা সময় জারুন এমনভাবে টাকা খরচ করেছে যেন ওর কাছে টাকা কোনো মূল্যই নেই। আর আমি শুধু ভাবছিলাম, আমি কি সত্যি ওর কাছে বাকি সব কিছুর চেয়ে গুরুত্বপূর্ণ? আবার মনের কোণে প্রশ্ন জেগেছে, ওর মধ্যে এমন কি আছে যে আল্লাহ ওকে সব দিয়েছেন? আমি ওকে কখনো নামাজ পড়তে দেখিনি। মনে হয় ঈদের নামাজ ছাড়া আর কোনো নামাজই ও পড়ে না। তবুও আল্লাহ সব দান যেন ওর ঝুলিতেই। কিছুক্ষণ বাদে ওর ফোন এলো, কণ্ঠে বিরক্তি মেশানো রাগ। বাবার বাড়িতে এত দীর্ঘ সময় বেড়ানোর মানে কি? কি এত প্রয়োজন? আমি অবাক হয়ে বললাম, সবে মাত্র এসেছি, আর ও বলছে এত দীর্ঘ সময়। যাই হোক, আমি পরশুদিনই ফিরব। ও আমার জন্য বড্ড বেশি অস্থির হয়ে আছে। 28শে জানুয়ারি 1989। গতকাল আমার আর কাশ্যপের মধ্যে প্রথম ঝগড়া হলো। ও এখনও আগের মতোই জেদি স্বভাব ধরে রেখেছে। গতকাল আমি ওকে একেবারে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছি, আর আমার ব্যবহারে বিন্দু মাত্র অনুশোচনা নেই। আমি জানি ও সংশোধনের জন্য এই আচরণটা খুব জরুরি ছিল। গতকাল রাতে আমাদের এক ডিনারে যাওয়ার কথা ছিল। সন্ধ্যায় বাসায় ফিরে দেখি ও ব্রাউন রঙের একটা শাড়ি ইস্ত্রি করছে। এই রং আমি পছন্দ করি না, এটা ও ভালো করেই জানে। তারপরও নিজের জন্য ঠিক এই রঙের শাড়ি ইস্ত্রি করছে। ড্রেসিং রুমে ঢোকার আগে আমি ওকে বললাম, কাশফ, এই শাড়িটা রেখে দাও, অন্য কোনো রঙের শাড়ি পরো। তুমি জানো এই রং আমি পছন্দ করি না, আর একই কথা আমি দ্বিতীয়বার বলবো না। আমি যখন পুরোপুরি প্রস্তুত হয়ে ড্রেসিং রুম থেকে বেরোলাম, তখন বিছানার দিকে তাকিয়ে রাগে আমার শরীর জ্বলে উঠল, কারণ ও ওই শাড়িটাই পছন্দ করে ইস্ত্রি করে বিছানায় গুছিয়ে রেখেছে।
মানে আমার কথার কোনো মূল্যই নেই? আমি তো তোমাকে বলেছিলাম এই শাড়ি পরবে না। ও নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল, যা তোমার পছন্দ সেটা ব্যবহার করতে তো আমি তোমাকে কখনো আটকাই না। তবে তুমি কেন আমাকে থামাচ্ছ? এই রং তোমার ভালো লাগে না ঠিক আছে, কিন্তু আমার তো ভালো লাগে, তাই আমি এটাই পরবো। ওর সেই সুর শুনে আমি মুহূর্তেই যেন স্তব্ধ হয়ে গেলাম। মনে হলো ঠিক যেন বিয়ের আগের মতোই কথা বলছে, কিন্তু আমার অপছন্দ এই রং। ও নির্লিপ্তভাবে উত্তর দিল, তাতে কি আসে যায়? ওর এ কথা শুনে আমার রাগ চরমে উঠে গেল। দাঁড়াও, বলছি আমার কি আসে যায়। এই কথাটা বলে আমি শাড়িটা হাতে তুলে নিলাম। ওকে হাতে ধরে টেনে বাথরুমে নিয়ে গেলাম। ওয়াশিং বেসিনে শাড়িটা ছুঁড়ে ফেলে দিয়ে লাইটার দিয়ে আগুন ধরালাম। ও নির্বিকার দাঁড়িয়ে শুধু জ্বলন্ত আগুন আর শাড়ি ছাই হয়ে যাওয়া দেখছিল, আর আমি ওর মুখের পরিবর্তিত অভিব্যক্তি দেখে অদ্ভুত তৃপ্তি পাচ্ছিলাম। আজ ভালো করে শোনো, তুমি কেবল সেটাই করবে যা আমি চাই, সেটাই পরবে যা আমার পছন্দ, আর তোমার মুখে যে জিহ্বা আছে সেটা নিয়ন্ত্রণে রেখো, না হলে আমি সেটা কেটে ফেলবো। আমি গাড়িতে অপেক্ষা করছি, ঠিক 15 মিনিটের মধ্যে যদি না আসো। কথা শেষ না করে আমি বেরিয়ে গেলাম। ঠিক 15 মিনিট পর ও বারান্দায় এসে দাঁড়ালো। গাড়িতে বসার পর আমি ওর মুখে গভীরভাবে লক্ষ্য করলাম, এক ধরনের নিস্পৃহ। কোনো কথা বলল না, আমিও আর কিছু জিজ্ঞেস করিনি। ডিনার থেকে ফিরে ঘুমানোর আগের প্রতিদিনের মতোই ও আমাকে দুধের গ্লাস এগিয়ে দিল। তারপর চুপচাপ বিছানায় শুয়ে পড়ল। আজ সকালে প্রতিদিনের মতোই আমাকে বেডটি দিল, অফিসের জন্য পোশাক গুছিয়ে দিল, কিন্তু একটা কথা বলল না। আর যখন আমি ওকে অফিসে নামিয়ে দিলাম তখন প্রথমবারের মতো আলবিদা বলল না। এতে আমি ভীষণ আনন্দ হলাম, কারণ আমি চাইছিলাম ঠিক এটাই। ও যেন আমার কথাকে সিরিয়াসলি নেয়। আজ সন্ধ্যায়ও ওর ব্যবহার স্বাভাবিক ছিল, শুধু আমার সঙ্গে কোনো কথা বলেনি। সম্ভবত ও ভেবেছে আমি ওর কাছে ক্ষমা চাইব, কিন্তু ও একেবারে বোকা। আমি এমন কিছু কোনোদিনই করব না। এতদিন আমি ওর উদাসীনতা সহ্য করেছি, এখন ওকে আমার রূঢ়তা সহ্য করতে হবে।